ভুঁড়ি 1-2 মাসে কি কমানো যায়? রোগা হওয়ার কোনো এই চটজলদি উপায় হয় না। আচ্ছা, আপনি তো চায়ে চিনি খেলেন, বিইং এ ডায়েটিশিয়ান। চামচ চিনি সারাদিনে খাওয়াই যায় চা। সুগারের অল্টারনেটিভ কখনোই জাগরি নয়। ও ডিটক্স ওয়াটার কথাটা পুরোপুরি কিন্তু একটা ফ্যাশন। মুড সুইং কিন্তু ভীষণভাবে হরমোনাল ইমব্যালেন্স। অ্যালকালাইন ওয়াটার আমাদের দরকার নেই। ডায়াবেটিস কিন্তু ভীষণভাবে একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। আচ্ছা, যাদের ডায়াবেটিস আছে তারা কি আম খাবে? নিশ্চয়ই খাবে, কিন্তু আচ্ছা, আরেকটা যে মিথ আছে যে ডায়াবেটিকদের ভাত খেতে নেই। ভাত কিন্তু আমাদের স্ট্যাপল ফুড। এটা আমাদের শরীরকে ভিতর থেকে ভালো রাখে, এটা আমাদের মনকে ভালো। এটা খুব ধারণা আছে যে ভাত খেলে ঘুমোলে নাকি মোটা হয়ে যাই, এটা সম্পূর্ণ একটা মিথ। একজন ডায়েটিশিয়ান বলছে যে আপনি চিয়া সিড খান, একজন ডায়েটিশিয়ান বলছে যে চিয়া সিড আপনি খাবেন না। বাঙালি ফুড ইজ ভেরি গুড আই ফিল, কারণ কি আমাদের উচ্ছে দিয়ে শুরু হয় আর লাস্টে চাটনি দিয়ে শেষ হয় ফর ডাইজেশন। এই সিডস গুলো আমি কিভাবে খাবো, বা এগুলো খাওয়ার আদৌ কি আমার দরকার আছে? সেই তো তো ইউটিউবে দেখাচ্ছে চিয়া সিড খেতে হবে, বাজার থেকে নিয়ে এলাম, খেয়ে নিলাম। বাট সিডস কখনোই ড্রাই রোস্ট না করে খাওয়া উচিত না। কিডনির সমস্যা আছে, তারা যদি এরকম মুঠো মুঠো সিডস খেতে থাকেন, কিডনি পুরো গেল একদম। ওরে বাবা, আমি অ্যাভোকাডো, কিউই এগুলো খাচ্ছি মানেই ভালো কিছু খাচ্ছি, আর পেয়ারা, লেবু, কলা এগুলো খাচ্ছি মানেই নয়, সেটা একদমই না। ইউরিক অ্যাসিড হলে সিডস খাওয়া বন্ধ, এটা কিন্তু মোটামুটি একটা বহু আগেকার কনসেপ্ট। আচ্ছা, মাছ, মাংস, ডিম খাচ্ছেন না বলেই প্রোটিন পাবেন না সেটা নয়, পাবেন। টক দই কি রাতে খাওয়া চলে? কোনো অসুবিধা নেই। আচ্ছা। জিরে কিন্তু ডাইজেশনে মারাত্মক হেল্প করে। বাচ্চাদের সকালবেলা ওই একটা চট করে কি খাইয়ে পাঠানো যায় যেটা ওদের সারা দিনের এনার্জিটা দেবে? বাচ্চাদের টিফিন আমাদের এরকম রাখতে হবে, সেটা সবসময় হেলদি হবে, টেস্টি হবে, দেখতে ভালো হবে। রুটি খাচ্ছি না, কর্নফ্লেক্স খাচ্ছি, বাট কর্নফ্লেক্স মোস্টলি এগুলোতে প্রচুর হিডেন সুগার থাকে। 2 মাসে 20 কিলো ওজন কমিয়েছি মানে আমি বিশাল ভালো কাজ করেছি, এটা একদমই না। তার জন্য শরীরের একটা পার্মানেন্ট ড্যামেজ হয়। Welcome to Celebrating Her Story. Diet is a very, very important subject আজকের দিনে। আজকের কর্মব্যস্ততা, জাঙ্ক ফুডস, এই সমস্ত কিছুই কিন্তু কোথাও কোথাও আমাদের ডায়েটকে আমাদের নেগলেক্ট করিয়ে দেয়। তাই জন্য আজকে আমাদের অতিথি ডায়েটিশিয়ান রাখি চ্যাটার্জি। রাখি 10 বছরেরও বেশি experienced and practicing with Narayana Super Facility Hospital as a clinical dietitian. তাহলে চলুন আমরা রাখির মুখ দিয়েই শুনি আমাদের কিভাবে ডায়েট মেনটেন করা উচিত। আমরা সেলিব্রেটিং হার স্টোরির প্রথম থেকেই আপনাদেরকে বলছি যে আমরা এনকারেজ করি যদি আপনাদের নিজস্ব কোনো স্টোরি থাকে আমাদের সঙ্গে শেয়ার করুন। সেই রকমই কিন্তু আমাদের আজকের গেস্ট রাখি চ্যাটার্জি। নমস্কার রাখি, আমার ভীষণ আনন্দ হচ্ছে আপনাকে পেয়ে। আমারও মানে এত পজিটিভ ভাইবস একটা পাচ্ছি, থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। আপনি তো ডায়েটিশিয়ান এবং আপনার 10 বছরের বেশি এক্সপিরিয়েন্স, আপনি শেয়ার করুন আপনার এক্সপিরিয়েন্সের কথা একটু। আমার এই ডায়েটিশিয়ান হিসেবে পথ চলা 10 বছর তো হয়েই গেল। এর সাথে সাথে মানে আমি নিজে যেহেতু একসময় স্পোর্টসের সাথে যুক্ত ছিলাম, মানে আমি নিজে এশিয়ান যোগ চ্যাম্পিয়ন। বাহ। তো সেইখান থেকে আমার স্পোর্টস নিউট্রিশনে মারাত্মক ইন্টারেস্ট ছিল। তো আমি তারপরে সার্টিফিকেশন করি অ্যাজ আ স্পোর্টস নিউট্রিশনিস্ট। অ্যান্ড সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা, এখন ঘরে ঘরে ডায়াবেটিক পেশেন্ট। তো ডায়াবেটিসের আমরা যদি কন্ট্রোল করতে চাই, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কাউন্সেলিং, তাদেরকে এডুকেশন। সো অ্যাজ আ ডায়াবেটিস এডুকেটর হিসেবেও কিন্তু আমি তারপরে কিছু সার্টিফিকেশন করেছি এবং বর্তমানে প্রচুর ডায়াবেটিক পেশেন্ট নিয়ে কাজ করছি। একটি হসপিটালের সাথে 10 বছর ধরে যুক্ত, প্লাস আমার নিজের প্রাইভেট প্র্যাকটিসও চলছে। আপনি যে ডায়াবেটিসের কথা বললেন সেইটা নিয়ে আমাদের দর্শকদের একটু বলুন যে ডায়াবেটিসের কীরকম লাইফস্টাইল হওয়া উচিত। আর প্রথমে জিজ্ঞেস করি, এখন তো ম্যাঙ্গো সিজন, সবাই আমরা আম খেতে ভালোবাসি, যাদের ডায়াবেটিস আছে তারা কি আম খাবে? নিশ্চয়ই খাবে, কিন্তু একটা স্মল নিচে কোটেশন, কন্ডিশন সাপ্লাই। তো ডায়াবেটিস নিয়ে যদি শুরুতে বলতে হয়, ডায়াবেটিস কিন্তু ভীষণভাবে একটা লাইফস্টাইল ডিসঅর্ডার।
আচ্ছা। আমাদের আজকের এই সেডেন্টারি লাইফস্টাইল, আমাদের খাওয়ার সময় নেই, আমরা বাইরে গিয়ে সারাক্ষণ ফাস্টফুড খাচ্ছি, স্মোকিং, অ্যালকোহল ইনটেক, প্রসেসড ফুড ইনটেক, মানে জাস্ট রেডি টু ইট সিরিয়ালসগুলোকে আমরা বানিয়ে নিলাম। চাইল্ডহুড ওবেসিটি, বাচ্চা কিচ্ছু খায় না, তাই জন্য তাকে একটা ম্যাগি বানিয়ে দিলাম এবং সেখান থেকেই চাইল্ডহুড ওবেসিটি। এবং টিন এজারদের মধ্যে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স, এই প্রত্যেকটাই কিন্তু ডায়াবেটিসকে এতটা আমাদের ইন্ডিয়ান লাইফস্টাইলে বাড়িয়ে দিয়েছে। আচ্ছা। সো ডায়াবেটিসকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, ভীষণভাবে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনটা সবার আগে দরকার। মানে এখন অনেক ডক্টরও দেখবে যে শুরুতে মেডিসিন দেন না, তিনি আগে বলেন যে আপনি লাইফস্টাইল ঠিক করুন, আপনি ডায়েট ঠিক করুন, এক্সারসাইজ করুন, তাতেও যদি না কন্ট্রোল হয় তখন আপনি মেডিসিনের দিকে যাবেন। তো সেটা একটা খুব বড় পার্ট ডায়াবেটিসের ক্ষেত্রে। এবং নেক্সট যেটা বললে আম খেতে পারবে কিনা, আম খেতে পারবে, নিশ্চিন্তে আম খেতে পারবে। কারণ আমটা কি হয় বলো তো, আমরা দুটো টার্ম ইউজ করি, গ্লাইসেমিক লোড অ্যান্ড গ্লাইসেমিক ইন্ডেক্স। আম হচ্ছে একটা গ্লাইসেমিক ইন্ডেক্স, মানে তার মধ্যে কতটা সে আমটা খেলে সুগারটাকে স্পাইক করছে এইটা, তো সেটা আমের ক্ষেত্রে মিডিয়াম। এবং গ্লাইসেমিক লোড যদি বলো যে আমের ওই যতটা পোর্শন আমি আম খাচ্ছি ততটা পোর্শন আমের মধ্যে কতটা কার্বোহাইড্রেট আছে এবং সেটার আমাদের ব্লাড সুগারের ওপর ইম্প্যাক্ট, সেটা যদি বলো আমের কিন্তু সেটাও লো। আচ্ছা। সো আম খাওয়া যায়, কিন্তু ব্যাপার হচ্ছে আমের মধ্যে যে কার্বোহাইড্রেটটা থাকে সেটার পরিমাণটা খুব বেশি থাকে, প্রচুর, এবং তাই জন্য আমের ক্যালোরি ভ্যালুটাও খুব বেশি। সো তার ফলে কি হয়, আমরা ডায়াবেটিসের ডায়েটের ক্ষেত্রে একটা বলি যে কার্বোহাইড্রেট কাউন্ট, তো সেখানে দেখা যায় যে আম যখনই আমি ইনক্লুড করছি কাউন্টটা অনেকটা বেড়ে যাচ্ছে, তাই তখন আমরা কার্বটাকে কাট করব একদম। তো আদার্স কার্বের, মানে আদার্স যে আমরা কার্বের সোর্সগুলো পাচ্ছি সেখানে আমরা একটু কাট ডাউন করি। এবং আমের ক্ষেত্রে আমরা বলি যে এটা আপনারা দিনের বেলা খান, দিনের বেলা আমাদের মেটাবলিজম অনেক হাই থাকে, সো আপনি যতটা ক্যালোরি ইনটেক করছেন সেটা বার্ন হয়ে যাবে। সো দিনের বেলা খান, দুটো খাবারের মাঝে খান, যে আমি ব্রেকফাস্টে শুধু একদম আম দিয়ে রুটি খেয়ে নিলাম সেটা না, ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝে আপনি আম খান, এবং গোটা আম খাবেন না, হাফ খান। সো তার ফলে কি হলো, আমার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনও হলো কি চলো আমি আম খেতে পাচ্ছি, এবং যেহেতু আমি পোর্শনটাকে কন্ট্রোল করে নিচ্ছি, সো আমার ওই ব্লাড সুগারের স্পাইকটাও হচ্ছে না, সো সেখানেও আমার অনেকটা কন্ট্রোল। তবে এই সব কিছুই করতে পারবো আমি যখনই আমার ব্লাড সুগারের কন্ট্রোলটা ভালো থাকবে। আমি ডায়াবেটিক, আমি একটা প্রপার ডায়েট প্ল্যান মেনটেন করছি, আমার ব্লাড সুগার উইদিন রেঞ্জ বা আন্ডার কন্ট্রোল আছে, সো আমি তখন এক টুকরো করে আম বা একটা পোর্শন আম খেতেই পারি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার একদম আনকন্ট্রোল ডায়াবেটিস, আমি কিচ্ছু মেনটেন করি না, তার উপরে আমি আম খেয়ে যাচ্ছি, সেটা একদম। আচ্ছা, আরেকটা যে মিথ আছে যে ডায়াবেটিকদের ভাত খেতে নেই, কিন্তু যদি ফ্যানটা ঝরিয়ে দেওয়া যায় তাহলেও কি ভাত খাওয়া ঠিক নয়? ডায়াবেটিসে ভাত খাওয়া যায়, ইনফ্যাক্ট মানে ভাত আমরা যেটা বলি সেটা হচ্ছে পোর্শন কন্ট্রোল, কতটা ভাত খাবেন। মানে ভাত আর রুটির কিন্তু অলমোস্ট এই গ্লাইসেমিক লোড বা গ্লাইসেমিক ইন্ডেক্স বলো অলমোস্ট সেম। ব্যাপারটা কোথায় হয়, রুটির মধ্যে একটু বেশি ফাইবার থাকে, যার ফলে একটা রুটি খেলে হয়তো আমাদের যতটা পেট ভরছে, অল্প পরিমাণ ভাত খেলে আমাদের সেইটা পেট ভরছে না। তো ভাতের ক্ষেত্রে, এবং ভাত আমাদের বাঙালি বা ইন্ডিয়ান বলো খুব প্রিয়, তো সেহেতু ভাত খেলে কি হয় আমরা অনেকটা খেয়ে নিই, প্রবলেমটা সেই জায়গায় হয়। সো ভাত যদি আমরা পোর্শন কন্ট্রোল করে, যে আমার জন্য এটা দরকার, আপনার জন্য এই পোর্শন দরকার, এটা সবার জন্য আলাদা, তো পোর্শন কন্ট্রোল করে যদি আমরা ভাত খাই তাতে কোনো অসুবিধে নেই। ইনফ্যাক্ট ডায়াবেটিক যারা পেশেন্ট তাদেরকে সবসময় বলি আপনারা আগের দিনের ভাত খান। আচ্ছা। জাস্ট কেন, আমি আজকে ভাত বানালাম, ফ্রিজে রেখে দিলাম, কালকে সেটাকে গরম করে খেলাম, তার ফলে কি হয়, আমাদের তো এই মিথ্যা আছে যে আমরা বাসি ভাত খাবো না। হ্যাঁ, তো বাসি ভাত মানে আগের দিনের বানানো ভাত, আমরা যেটা গরমকালে অনেকেই খেয়ে থাকি পান্তা ভাত একদিন, ডায়াবেটিক পেশেন্টদের জন্য ভীষণ ভালো। কারণ কি হয়, এটাতে রেজিস্ট্যান্স স্টার্চ তৈরি হয়, যেটা ওই ইনসুলিনের স্পাইকটা হতে দেয় না, ব্লাড সুগারটাকে কমায়।
সো যদি কারোর প্রত্যেক দিন ভাত খাবার হয়, তিনি আগের দিন ভাতটা বানিয়ে ফ্রিজে রেখে দিন, পরের দিন নর্মালি গরম করে খান, কোনো অসুবিধা নেই। এতে আপনি নিশ্চিন্তে ভাত খেতে পারবেন এবং পোর্শনটা একটু কন্ট্রোল করে নিন, যে আমি ভাতটা অল্প খাবো, তার সাথে ডাল, সবজি, মাছ, একটুখানি স্যালাড রাখলাম, মানে আদার্স একটা কমপ্লিট মিল খাবো, তার ফলে আপনি রোজ ভাত খান, কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা কথা বলুন, এই যে আপনি পান্তা ভাতের কথা বললেন, এখন বিদেশেও অল অফ দ্য ওয়ার্ল্ড ফার্মেন্টেড রাইস নিয়ে ভীষণ জাগরণ হয়েছে, যেটা কিন্তু আমাদের দেশে অনেক আগে থেকেই ছিল। পান্তা ভাত, পংখাইল ভাত, অনেক কিছু এরকম ছিল। তো এই ফার্মেন্টেড রাইসের গুণ নিয়ে একটু বলুন আমার দর্শকদের। প্রচুর, মানে এই আমাদের যে ট্র্যাডিশনাল খাবারগুলো ছিল না, মানে সেগুলোর গুণ অপরিসীম। আমরা এখন এই কিনবা এইগুলোর পিছনে দৌড়াই, বাট আমাদের ভাত কিন্তু আমাদের স্ট্যাপল ফুড। এটা আমাদের শরীরকে ভিতর থেকে ভালো রাখে, এটা আমাদের মনকে ভালো রাখে। বাচ্চারাও খেতে পারে পান্তা ভাত, বাচ্চারাও ভাত খেতে পারে, যার ডায়াবেটিস নেই, পান্তা ভাত কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে খান। সো এই পান্তা ভাতের ফলে কি হয়, এতে যেহেতু এই ফার্মেন্টেশনটা হচ্ছে, তার ফলে এর কার্বোহাইড্রেট কন্টেন্টটা অনেকটা কমে যাচ্ছে এবং এর ফলে প্রচুর মিনারেলস এর মধ্যে ইনকর্পোরেট হচ্ছে এই ফার্মেন্টেশনের জন্য। সো পান্তা ভাত, এবং পান্তা ভাত যেহেতু একটা হাইড্রেশন, এটা রোজ খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আমি পার্সোনালি ভীষণ খেতে ভালোবাসি, গরম পড়লে তো খাই, খুব ভালো। আর আমি খাই বলে না আমার একটু বেশি ঘুম পায় দুপুর থেকে, সেজন্য আমাকে সবাই বলে তুমি রোজ এরকম খেও না, মুখ চোখ খুলে যাবে, অসুবিধা নেই। মানে দেখুন, পান্তা ভাত কি, এটা আমাদের শরীরকে, ওই যে বললাম, মানসিক ভাবে খুব একটা খুব আরাম দেয়, শরীরকে ঠান্ডা করে, যেহেতু এর মধ্যে প্রচুর জল থাকছে, হাইড্রেশন। সো এটার ফলে কি হয়, ঘুম মানে কি, আমাদের শরীর রেস্ট চাইছে। সো আমি যদি ওই 1 ঘন্টাও ঘুমোলাম বা আধ ঘন্টাও ঘুমোলাম, তো এই কোয়ালিটি অফ স্লিপটা কিন্তু খুব বেটার হয়। আপনি দেখবেন একদম ডিপ স্লিপ, এবং আমি যখন আধ ঘন্টা পরে উঠছি খুব ফ্রেশ আমি, তাহলে আমি কেন খাবো না? এটা খুব ধারণা আছে যে ভাত খেলে ঘুমোলে নাকি মোটা হয়ে যাই, এটা সম্পূর্ণ একটা মিথ। তো এটা বলা হয় যে একদম ভাত খেয়েই আপনি শুয়ে পড়বেন না, মানে ওকে অ্যাটলিস্ট শরীরে মানে ডাইজেস্ট হওয়ার, মেটাবলাইজড হওয়ার একটু টাইমটা দিন। আধ ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা একটু টাইম লাগলো, সেটা পুরোটা আমাদের শরীরে ইউজ হয়ে গেল। আপনি আধ ঘন্টা রেস্ট নিতেই পারেন, তাতে কোনো অসুবিধা হয় না শরীরে। আরও একটা কথা, এই যে আপনি বললেন, আমি এটা জিজ্ঞেস করতামই আপনাকে পেয়ে, সেটা হচ্ছে যে এখন বলে না চিয়া সিডস খাও বা ফ্ল্যাক্স সিডস খাও, তো এইগুলো তো আগে তো ছিল না, তো আগের লোকেরাও বেশ হেলদি আছে, কিন্তু এখন এত কনফিউশন, বিকজ একজন ডায়েটিশিয়ান বলছে যে আপনি চিয়া সিড খান, একজন ডায়েটিশিয়ান বলছে যে চিয়া সিড আপনি খাবেন না। এবার চিয়া সিডে তো অনেক জল বেশি সোকিংয়ের ব্যাপার থাকে, না হলে ওরা চোখ হয়ে যায়। সিমিলারলি উইথ লাইক অল দিস পাম্পকিন সিড বলুন, ফ্ল্যাক্স সিড বলুন, তো কতটা পরিমাণে খাওয়া উচিত, কি আদৌ খাওয়ার দরকার আছে কি না? আমাদের যেরকম বাঙালি ফুড ইজ ভেরি গুড আই ফিল, কারণ কি আমাদের উচ্ছে দিয়ে শুরু হয় আর লাস্টে চাটনি দিয়ে শেষ হয় ফর ডাইজেশন। ইটস আ ভেরি গুড ফুড হ্যাবিট। তো এটা খেয়ে এর সঙ্গে কি আমাদের এরকম ধরনের সিড বলুন বা কিনা বলুন, এগুলো কি অ্যাড করা উচিত? এই খাবারগুলো খুব ভালো, কিন্তু এতদিন আমরা এগুলো জানতাম না। মানে চিয়া সিড খেলেই যে এটা একটা লাইক সুপার ফুড, ভীষণ কিছু ভালো হয়ে যাবে, এটাও না। আবার না খেলেই, মানে না খেলেই যে আমি একদম খারাপ ডায়েটে আছি, এটাও না, একদমই না। এবার হচ্ছে এই সিডসগুলো আমি কিভাবে খাবো, বা এগুলো খাওয়ার আদৌ কি আমার দরকার আছে? সেই তো, মানে কি হতো, এখন এই সিডস বা এইগুলোকে কেন দেওয়া হয়, আমরা যে খাবারগুলো খাচ্ছি এই সিডসের মধ্যে প্রচুর ফাইবার থাকে প্রথম, নেক্সট হচ্ছে প্রচুর মিনারেলস থাকে, ভাইটামিনস থাকে, গুড ফ্যাট থাকে। সো আমি যদি, মানে তখনই আমার এটা দরকার হবে যখনই এই জিনিসগুলো আমার ডায়েটে একটু কম থাকবে। সো এই সিডস এইগুলো হচ্ছে, এগুলোকে সাপ্লিমেন্ট করে, আর কিচ্ছু না। যদি আমি প্রপার ডায়েটে থাকি, আমি যা খাবার খাচ্ছি সেখান থেকে আমি গুড ফ্যাট পাচ্ছি, আমি প্রচুর ফাইবার খাচ্ছি সারাদিনে, শাকসবজি, ভেজিটেবল স্যালাড আমি প্রচুর খাচ্ছি, আমি একদম টাটকা ফল খাচ্ছি, সবজি খাচ্ছি, তো আমার ভাইটামিন, মিনারেলস এগুলোর চাহিদাও পূরণ হয়ে যাচ্ছে, আমার সিডসের দরকার নেই। সো যখনই আমি এগুলো খাবো না, বা কি হয় এখন এতটা ফাস্ট লাইফস্টাইল, তো এই যে আমাদের সেই বাঙালির একটা ধারণা আছে না, পাত পেরে খাওয়া, এই টাইমটা এখন মানুষের মধ্যে হয় না। সো এই
সিডস এগুলো, এই ব্যাপারগুলো এই জন্যেই এসেছে যেগুলোকে আমরা ইনস্ট্যান্ট ইউজ করতে পারি। এবার হচ্ছে যে কোন সিডস আমার জন্য চলবে, যাদের কিছু গাছের সমস্যা আছে, যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে, তাদের জন্য চিয়া সিড একদম নো, চলবে না। যাদের কিডনির সমস্যা আছে তারা যদি এরকম মুঠো মুঠো সিডস খেতে থাকেন, কিডনি পুরো গেল একদম, ওরে বাবা। একদম নয়। তো এগুলো ডিপেন্ড করে যে কার জন্য কোন সিডস দরকার। যাদের পিসিওডি আছে তাদের ক্ষেত্রে ওই যে একটা সিড সাইকেল থাকে, তাদের যদি ওই সিড সাইকেলের উল্টোপাল্টা সিডস খেতে থাকি আমরা, তো সেইখানে সেই হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে। তো এইটাই প্রবলেমটা হয়। এবং আরও যেটা সমস্যা হয়, এই তো ইউটিউবে দেখাচ্ছে চিয়া সিড খেতে হবে, বাজার থেকে নিয়ে এলাম, খেয়ে নিলাম, বাট সিডস কখনোই ড্রাই রোস্ট না করে খাওয়া উচিত না। এর মধ্যে প্রচুর অ্যান্টিনিউট্রিশনাল ফ্যাক্টরস থাকে যেগুলো অ্যাবজর্পশনে বাধা দেয়। তো সিডস, আমি যে সিডসই খাবো সেটাকে আগে ড্রাই রোস্ট করব, করে তারপরে খাবো। এবার হচ্ছে আমার সোক করার সময় নেই, জাস্ট দিলাম খেয়ে নিলাম, কোনো লাভ নেই। হয় তুমি সোক করে খাও, না হলে ড্রাই রোস্ট করে ওটাকে একদম গুঁড়িয়ে ডাস্ট বানিয়ে রেখে দাও। তাহলে কি হবে, তুমি সোক করতে ভুলে যাও, রাত্রিবেলা দরকার নেই, সকালে স্মুদি খাচ্ছ, জাস্ট 1 চামচ দিয়ে মিক্স করে খেয়ে নিতে পারছো। সো কিভাবে খাবো সেটা ভীষণ ইম্পর্টেন্ট, কারা খাবে কারা খাবে না সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সোশ্যাল মিডিয়া দেখেই আমি সিডস খেতে শুরু করলাম, আমি একদম হেলদি ডায়েটে আছি, এটা একদমই না। আরেকটা কথা জানবো, এখন যে খুব অ্যাভোকাডো এই যে বিদেশি ফল নিয়ে এখন খুব ব্যাপারটা উঠেছে, সো অ্যাভোকাডো সুপারফুড অ্যান্ড অল, কিন্তু আমাদের বানানা কি কম কিছু? একদমই না, একদমই না। আমি সবসময় এটা বলি, অ্যাভোকাডো তো আমরা লোকাল মার্কেটে পাবো না, না। ডেফিনেটলি। তো সেটা একটা জায়গা থেকে আসছে, তো সেটা কখনোই ফ্রেশ না। তো একটা অ্যাভোকাডো যখনই সেই স্টোরেজ টাইমটা যাচ্ছে, তার কিন্তু নিউট্রিশনাল ভ্যালু কমতে থাকছে। আর আমাদের সবসময় সিজনাল ফ্রুট খাওয়া উচিত। একদম, যেটা আমি বাড়ির কাছের বাজারে একদম ফ্রেশ পাবো। অ্যাভোকাডোর থেকে আমি পাকা পেয়ারা খাই, পাকা কলা খাই, লেবু খাই, যেগুলো আমি টাটকা বাজারে পাচ্ছি, সিজনাল ফ্রুটস, সেইগুলোর নিউট্রিশন ভ্যালু কিন্তু অনেক বেশি, এবং সেগুলো কস্ট এফেক্টিভ, যে আমি লং টার্ম সেটাকে কন্টিনিউ করতে পারবো সবার জন্য। সো ডেফিনেটলি, মানে আমি অ্যাভোকাডো, কিউই এগুলো খাচ্ছি মানেই ভালো কিছু খাচ্ছি, আর পেয়ারা, লেবু, কলা এগুলো খাচ্ছি মানেই নয়, সেটা একদমই না। কলাতে প্রচুর সলিউবল ফাইবার থাকে, প্রচুর ক্যালোরি ডেন্স খাবার, তো সেটা ভীষণ ইম্পর্টেন্ট। কলাতে প্রচুর ম্যাগনেসিয়াম থাকে, তো সেটাও কিন্তু আমাদের ব্রেন হেলথের জন্য খুব ভালো। সো পাকা কলার কোনো অল্টারনেটিভ হতে পারে না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, যে যার ইউরিক অ্যাসিড, প্রথমেই ডক্টর বলে দেয় কোনো রকম সিডযুক্ত আপনি খাবেন না, টমেটোতে সিড, ভেন্ডিতে সিড, সমস্ত কিছুতেই তো সিড রয়েছে, তাহলে সে খাবেটা কি? তার মেনু সেট করা তো অসম্ভব তার পক্ষে। এই যে কথাটা বললে যে ইউরিক অ্যাসিড হলেই সিডস খাওয়া বন্ধ, এটা কিন্তু মোটামুটি একটা বহু আগেকার কনসেপ্ট। আচ্ছা। এখনকার কোনো ডক্টর যারা ভীষণ আপডেটেড ওয়েতে কাজ করেন, কোনো দিন বারণ করেন না যে সিডস খাবে না। আচ্ছা। এখন ব্যাপারটা কি হয়, আমাদের ইউরিক অ্যাসিডে পিউরিন হচ্ছে মেন কালপ্রেট। তো এই সিডসগুলোতে যে পরিমাণ পিউরিন থাকে, সবচেয়ে বড় কথা, আমাদের শরীরে প্লান্ট পিউরিন অ্যাবজর্ব হয় না বললেই চলে, বা হলেও মানে একদম নামমাত্র অ্যাবজর্ব হয়। মানে সেটার জন্য আমাদের হয়তো কিলো কিলো ঢ্যাঁড়স, কিলো কিলো বাঁধাকপি, টমেটো এগুলো রোজ খেতে হবে, সেটা কখনোই আমরা খাই না। তো এই পিউরিন, প্লান্ট পিউরিন শরীরে প্রায় অ্যাবজর্ব হয় না বললেই চলে। তো এটা আগেকার দিনে ধারণা ছিল যে এর মধ্যে, সিডসের মধ্যে পিউরিন আছে, সো খাবে না। তো এটা যখন শরীরে আমার ইম্প্যাক্ট করছেই না, মানে একদম মানে মিনিমাল এফেক্ট করছে, সো এটা এখনকার কোনো ডক্টর বারণ করেন না। কোথায় গিয়ে সমস্যাটা হয়, যেগুলো ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে একদম বন্ধ, সেটা হচ্ছে সি ফিশ বা সি ফুড, এটা একদম বন্ধ। রেড মিট, মারাত্মক পিউরিন থাকে, একদম বন্ধ। কোনো অর্গ্যান মিট লাইক মাংসের মেটে, মাছের ডিম, মাছের লেজার পোর্শন, মাছের মুড়ো, মানে এই অর্গান মিট বা অর্গান পোর্শন একদম নয়। এবং স্ট্রিক্টলি যেটা বন্ধ সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল কি করে, মানে এই খাবারগুলোর মধ্যে পিউরিন আছে, এবার
একজন পেশেন্টই বলেছিল আমাকে যে অ্যালকোহলের মধ্যে তো পিউরিন নেই, তাহলে আমি কেন খাবো না। সিড নেই। অ্যালকোহল কি হয়, এই যে পিউরিনটা কিডনি থেকে বেরিয়ে যাচ্ছে, সেই বেরিয়ে যাওয়াটাকে আটকে দেয়, ও একে বেরোতে দেয় না। সো আরো বেশি ক্ষতি করে। সো যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তারা, আমরা নর্মালি যে সাধারণ পরিমাণে সবজিগুলো কনজিউম করি, এবং আমরা কেউই ঢ্যাঁড়স কাঁচা খাই না, তো এই কুক খাওয়ার ফলে অনেকটাই নষ্ট হয়ে যায় কন্টেন্ট। সো আমরা মানে মডারেট অ্যামাউন্টে সাধারণ যে অ্যামাউন্ট খাই আমরা নিশ্চিন্তে খেতে পারি, শুধু এই কয়েকটা জিনিস একদম বাদ রাখবো। আচ্ছা, আরেকটা কথা বলুন, অনেকেই আছে যারা ননভেজ খাওয়া পছন্দ করে না, তাদের প্রোটিন ইনটেকের জন্য ধরুন বলা হয় রাজমা, ছোলে, সয়াবিন, এবার তার ইউরিক অ্যাসিড আছে, দেন হাউ ডাজ দ্যাট পারসন গোজ? মানে এই যে বললাম ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে তো রাজমা, ডাল এগুলোতে কোনো প্রবলেম নেই, এগুলোতে তো পিউরিন আছে। এবং আমরা আরো যেটা বলি যে যার হয়তো ইউরিক অ্যাসিড অনেকটা বেশি বা অ্যাকিউট পেইন আছে, সেই ক্ষেত্রে বলি যে এই পালস প্রোডাক্টগুলো বা যে সবজিগুলোতে পিউরিন আছে ওগুলোকে একটুখানি লিউকওয়ার্ম ওয়াটারে কিছুক্ষণ সোক করে রাখো। আচ্ছা, তার ফলে কি হয়, পিউরিনটা যেটুকু ওর মধ্যে পিউরিন আছে সেটুকুও বেরিয়ে গেল, সো তখন আমরা খেতেই পারি। আচ্ছা বলুন, যে এই যে একটা কথা এখন উঠছে যে ননভেজ না খেলে প্রোটিন ইনটেকটা ঠিক হবে না, সেই ব্যাপারে একটু বলুন। ননভেজের মধ্যে আমরা যে প্রোটিনটা পাই সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন। ফার্স্ট ক্লাস প্রোটিন কি না, যার মধ্যে সমস্ত এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমাদের যেগুলো দরকার সেগুলো সবটা থাকে। এবার পালস প্রোটিন, যেহেতু আমি ননভেজ খাচ্ছি না, সো আমি ডেয়ারি প্রোডাক্ট খেতে পারি, আমি পালস প্রোডাক্ট খাবো। তো এইগুলোতে কি হয়, যেগুলো প্লান্ট প্রোটিন হয় সেগুলোতে সবকটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকছে না। কিন্তু যারা তার মানে ভেজিটেরিয়ান, তো তারা কি প্রোটিন পাবে না? সেটা একদমই না। তো এগুলোকে আমাদেরকে একটু ওয়াইজলি কম্বাইন করে নিতে হয়। লাইক ডালে যে অ্যামাইনো অ্যাসিডটা অ্যাবসেন্ট আছে, চালে সেটা প্রেজেন্ট আছে। সো আমি যখনই ভাত মানে ডাল খাবো, চেষ্টা করব তার সাথে একটু ভাত রাখতে। তো ডাল চাওয়াল, রাজমা চাওয়াল কথাটা এইভাবেই এসেছে যে ডাল ভাত খাও ভালো থাকবে, মানে এই কম্বিনেশনগুলো এই জন্যই এসেছে, একে অন্যকে সাপ্লিমেন্ট করে দেয়। এর সাথে আমি ডেয়ারি প্রোডাক্ট রাখলাম, আমি সোয়া রাখলাম, রাজমা রাখলাম, বিভিন্ন ধরনের, যদি আমাদের এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো, বা অনেকে বলে যে অ্যানিমাল প্রোডাক্ট খাচ্ছ না, যেগুলো ফ্যাট সলিবল ভাইটামিন পাবে না, গুড ফ্যাট পাবে না, একদমই না। আমি একটুখানি নাটস নিয়ে নিলাম, তার সাথে আমন্ড রাখলাম, ওয়ালনাট রাখলাম, পেয়ে যাব, অসুবিধা নেই। বাট ওই কিভাবে খাবো বা কোনটার সাথে কোনটা কম্বিনেশন করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো ভেজিটেরিয়ান ডায়েট ইজ অলসো ভেরি গুড, বাট এটাকে একটু ওয়াইজলি প্ল্যান করতে হয় যাতে আমাদের ওই মানে ঘাটতিগুলো ডায়েটে না থেকে যায়। তো যারা ভেজিটেরিয়ান, চিন্তার কোনো কারণ নেই যে মাছ, মাংস, ডিম খাচ্ছেন না বলেই প্রোটিন পাবেন না, সেটা নয়, পাবেন, শুধু প্রোটিনের কম্বিনেশনগুলোকে একটুখানি ঠিক করে নিতে হবে। আর একটা প্রশ্ন আছে, আপনি যেহেতু যোগা ইনস্ট্রাক্টর ছিলেন, যারা আমাদের ধরুন যোগা করার বয়স আছে, যারা ধরুন 70 আপ, তারা আর যোগা করার মতো তাদের শরীরে অবস্থা নেই, তাদের ডায়েট নিয়ে একটু বলুন, তারা কিভাবে তাদের ডায়েটটাকে মেনটেন করবে? আচ্ছা, যোগার ক্ষেত্রে একটা কথা বলি, যোগা কিন্তু এমন একটা, আমি বলবো এটাকে সাধনা। একটা 6 মান্থসের সার্টিফিকেট কোর্স করেই আমি যোগা ইনস্ট্রাক্টর হয়ে যেতে পারি না, যেটা এখন পাড়ার মোড়ে মোড়ে হচ্ছে। যোগা কিন্তু 90 বছরের মানুষও করতে পারেন। হ্যাঁ, ধরুন যে করছে না, এতদিনের অভ্যেস নেই, অ্যান্ড দ্যাট পার্সন ইজ ওল্ড, তারা কিভাবে ডায়েটটাকে করবে? তাদের ক্ষেত্রে ডায়েটটাকে এমনভাবে প্ল্যান করতে হবে, প্রথমেই যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাদের খাবারগুলো খুব সহজপাচ্য হবে। কারণ যত বয়স বাড়ে মানুষের হজম শক্তি কমতে থাকে, তাদেরকে আমরা এটা বলি যে একদম সহজপাচ্য খাবার ডায়েটে রাখুন। অনেকে দুধ ডাইজেস্ট হয় না, অল্টারনেটিভ হিসেবে আমরা তাকে দই সাজেস্ট করি। রাতের দিকে ননভেজটা একটু দিই না, কারণ ননভেজ ডাইজেশনে তাদের অসুবিধা হয়। তাদেরকে বলি একটু আর্লি খাবার খেয়ে নেবে, এবং রাত্রিবেলা শোয়ার সময় এমন কিছু খাবার বলি, কারণ বয়স্ক মানেই তাদের ঘুমের সমস্যা একটা আসে। তো এরকম পেশেন্টদেরকে
পেয়েছি, একটু তাদের 7:30-8টার মধ্যে খেয়ে নিতে বলেছি, তারা হয়তো ঘুমান রাত 10:30-11টায়, তো বলেন খিদে পেয়ে যাবে, রাত্রিবেলা একটা ছোট কাঁঠালি কলা খেয়েছো। আচ্ছা, রাত্রিবেলা তার ফলে কি হবে, এই যে ম্যাগনেসিয়াম আছে, তো এটা ব্রেনে যে গুড হরমোন, হ্যাপি হরমোন, যেটা আমাদের ঘুমের জন্য দায়ী, সেটাকে সিক্রিট করে। আচ্ছা, কাঁঠালি সেটার কলার জন্য দায়ী। এটা তো সবাই খেতে পারি আমরা, যে কেউ খেতে পারে। 1 কাপ দুধ খেয়েছো, 8টার সময় খেয়ে নিলে, যাদের ডাইজেস্ট হয় দুধ, উষ্ণ গরম দুধ খেয়েছো। গরম দুধও কিন্তু এই যে সেরোটোনিন হরমোন, যেটা আমাদের ঘুমের জন্য দায়ী, সেটাকে সিক্রিট করতে হেল্প করে। এটা দিলাম। বা অনেকের এরকম হয় রুটি দাঁতের জন্য খাওয়া সম্ভব হয় না, বা রুটি হজম করতেও একটু অসুবিধা হয়, কারণ এর মধ্যে প্রচুর ফাইবার থাকে। তো রুটির জায়গায় আমরা সেখানে আমাকে ফাইবারটাও রাখতে হবে, তো ওটস বা ডালিয়া খুব ভালো অপশন, রাখতেই পারি। সামা চাল এই সময় ইনক্লুড করা যেতে পারে ডায়েটে। তো এই রকম ভাবে যদি আমরা একটু সহজপাচ্য খাবার এবং একটু ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকে রাখি, ননভেজ সারাদিনে একবার রাখলাম, যে কোনো একটা ডেয়ারি প্রোডাক্ট রাখলাম, যে কোনো একটা মরশুমি ফল রাখলাম, মানে ফল হয়তো উনি আপেল খেতে পারছেন না চিবিয়ে, তো লেবু খেতে পারেন, আম যাদের একদম হেলদি যারা, তারা আমের সময় আম খেতে পারেন, মানে কোনো একটা মরশুমি ফল রাখলাম, এবং সেই ফলটা রাখলাম সকালের দিকে, মানে ওই 11টা-12টা ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝে। তাহলে কি হবে, ফলের যে অ্যাবজর্পশনটা, তার যে নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশনটা শরীরে সবচেয়ে বেশি হয় ওই টাইমটা খেলে। তো এইভাবে যদি আমরা একটু ওয়াইজলি প্ল্যান করে নিই, কারণ এবং ক্যালসিয়াম রিচ খাবার, দুধটা এই জন্যই বললাম, বা একটুখানি টক দই, কারণ তাদের একটু হজমের সমস্যা হয়, টক দই। আচ্ছা, টক দই কি রাতে খাওয়া চলে? কোনো অসুবিধে নেই, যদি হজমের অসুবিধে না হয় নিশ্চিন্তে খাওয়া যায়। এবং বলি টক দইয়ের মধ্যে একটুখানি জিরে ভাজার গুঁড়ো দিয়ে নাও, তাহলে কি হয়, অনেকে বলে টক দই খেলে না আমার কিরকম একটু অ্যাসিডিটি হয়ে যায়, তো এই জিরে ভাজার গুঁড়ো যখনই অ্যাড করা হচ্ছে, জিরে কিন্তু ডাইজেশনে মারাত্মক হেল্প করে। তো তার ফলে কি হয়, টক দই আমার ওই খেলে যে অ্যাসিডিটি মনে হচ্ছে এইটাও হয় না। টক দই যেহেতু আমাদের গাটের জন্য খুব ভালো, তো তাদের গাট ফাংশনিং ভালো থাকছে, ক্যালসিয়াম পাচ্ছি আমরা ওখান থেকে। তো একটু ক্যালসিয়াম রিচ খাবার, কারণ হাড়ের জোর কমতে থাকে, তো ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খাওয়ার থেকে খাবারের মাধ্যমে আমরা যদি তাদেরকে দিতে পারি ক্যালসিয়ামটা, সেটা সবসময় ভালো। তো এইভাবে যদি তাদেরকে আমরা একটুখানি দিই এবং একটুখানি তাদের সাথে টাইম কাটাই, কারণ তাদের মন থেকে ভালো থাকাটাও খুব দরকার, তো তাহলে বয়স্ক মানুষদের যারা বাড়িতে আছেন আমরা ভালো রাখতে পারবো। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আমি যেটা ফেস করি, দুষ্টু বাচ্চা, এরকম অনেক মারাই ফেস করে, যে সকালবেলা তারা স্কুলে যাওয়ার সময় 6টার সময় তো উঠতেই হয়, 7টায় ধরুন স্কুলের জন্য বেরিয়ে যেতে হয়, তারা কিছুতেই ওই ঘুম থেকে উঠে কিছু খেতে চায় না। তারপরে টিফিনও নিশ্চয়ই তো অনেকেই আছে খায় না, এইটা অনেক দর্শকরা অ্যাপ্রিসিয়েট করবেন এই কোয়েশ্চেনটা। তো সেই সব বাচ্চাদের সকালবেলা ওই একটা চট করে কি খাইয়ে পাঠানো যায় যেটা ওদের সারা দিনের এনার্জিটা দেবে? একদম। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে কোনো স্মুদি, মানে সেই স্মুদি অনেক ধরনের হয় বাঙালিদের জন্য, মানে খুব তাড়াতাড়ি পাবে, প্রোটিন পাবে, ফাইবার পাবে, পেট ভর্তি থাকবে, ছাতুর শরবত। এবং ছাতুর শরবতের মধ্যে যদি আমরা আরো কিছু জিনিস অ্যাড করে নিই, জলের জায়গায় একটু দুধ দিলাম, বা দই দিলাম, কোনো অসুবিধা নেই, কলা, অর্ধেকটা কলা ব্লেন্ড করে দিলাম, এবং আমি বলি ড্রাই ফ্রুটস একসাথে মিক্স করে সামান্য ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখে দেবে। আচ্ছা, তো ওটার মধ্যে 1 চামচ ওই ড্রাই ফ্রুটস পাউডার যেটা, ওর মধ্যে দিয়ে দিলাম। তো তার ফলে কি হলো, প্রোটিন পেলো, কলা মানে সেখানে কার্বোহাইড্রেট, হাই ক্যালোরি ফুড, এনার্জি পেলো সারাদিন স্কুলে গিয়ে দৌড়ানোর, এবং ড্রাই ফ্রুটস মানে প্রচুর সেখানে মিনারেলস পেলো। সো এটা একসাথে হয়ে গেল স্মুদি। যাদের ওটস বা অনেক মাখানা খুব ভালো অপশন, মাখানা প্রচুর প্রোটিন ফাইবার দুটোই পাবে। তো মাখানা এরকমই তাই, ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখে দাও, কারণ সকালে মায়েদের এত সময় নেই, জাস্ট ওই 1 চামচ মাখানা ডাস্ট, দুধ বা দই, তার সাথে একটা ফ্রুটস, ড্রাই ফ্রুটস পাউডার দিয়ে ব্লেন্ড করে দিয়ে দাও, অনেকক্ষণ পেট ভার থাকবে, সমস্ত নিউট্রিয়েন্টসটাও শরীরের মধ্যে যাবে। বাহ, খুব ভালো অপশন। এবার হচ্ছে টিফিনের জন্য মায়েরা বলে ও না লুচি আলু ভাজা ছাড়া খায় না, ও না ম্যাগি ছাড়া খায় না। কেন খায় না? কারণ ম্যাগিটা ওর কাছে টেস্টি লাগে,
লুচি আলু ভাজাটা ওর কাছে টেস্টি লাগে। তো সেই টেস্টি খাবারগুলো যদি আমরা একটু হেলদি ওয়েতে বানিয়ে দিই তাহলেই তো ওরা খেয়ে নেবে। মানে বাচ্চাদের টিফিন আমাদের এরকম রাখতে হবে, সেটা সবসময় হেলদি হবে, টেস্টি হবে এবং সেটা দেখতে ভালো হবে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে বেশ যদি একটু কালারফুল ওয়েতে দেখতে হয় বাচ্চা কিন্তু সেটা খেয়ে নেবে। আমি কোনো একটা চিল্লা বানিয়ে দিলাম ডিম দিয়ে, ওটস পাউডার দিয়ে, একটুখানি দই তার মধ্যে দিলাম এবং যা কিছু ভেজিটেবলস ডিফারেন্ট, বেল পেপার, ক্যাপসিকাম দিলাম, গ্রিন, ইয়েলো, রেড, টমেটো দিলাম, পেঁয়াজ দিলাম, দিয়ে ব্লেন্ড করলাম। তার ফলে কি হলো, সব সবজিটাও ওর মধ্যে গেল, খাওয়া হলো। চিল্লা মানে জাস্ট গোলা রুটি খাচ্ছে, সেটা খাওয়া হয়ে গেল এবং তার সাথে একটুখানি শশা খেতেও পারে, নাও খেতে পারে, দিয়ে দিলাম। বা এগ রোল, বাড়িতে একদম প্লেন আটার রুটি, তার সাথে ডিম দিয়ে তার মধ্যে দিয়ে আমি বাড়িতে তাকে এগ রোল বানিয়ে দিলাম। এটা সে সবসময় যে ময়দা দিয়েই রুটিটা বানাতে হবে এরকম কোনো মানে নেই, তাকে আমি এগ রোল বানিয়ে দিলাম। ম্যাগি না বানিয়ে দিয়ে আমি তাকে আটা নুডলস বানিয়ে দিতে পারি। সমস্ত সবজি মানে যত আমি কালারফুল ভেজিটেবলস ওর মধ্যে দেব, যত বেশি সেটা কালারফুল হবে। তার মধ্যে ডিম দিয়ে দিলাম, ডিম বাচ্চারা খুব ভালোবাসে খেতে। অনেকের হয় ডিম সহ্য হয় না, সেক্ষেত্রে আমরা সোয়া চাঙ্ক বলি, সোয়া চাঙ্ক যেগুলো একদম কিমা ফর্মে পাওয়া যায় সেগুলো ওর মধ্যে দিয়ে দিন, মাংসের মতন খেয়ে নেবে। স্যান্ডউইচ এক একদিন, ব্রেডটা আমরা একটু রোজ দিতে বারণই করি, তবে এক একদিন ইটস ওকে। চিকেন দিতে পারি, এগ দিতে পারি। ময়দা ডেফিনেটলি, যে আটা ব্রেডগুলো পাওয়া যায়, হুইট ব্রেড যেগুলো হয় সেগুলোতেও কিন্তু, যেগুলো আমরা রেড কালারটা দেখি, ব্রাউন ব্রেড যেটা, সেটা আমরা আমাদের ধারণা আছে হয়তো এটা ভীষণ হেলদি, বাট ব্রাউন কালারটা মেনলি হয় জাস্ট স্টার্চের ক্যারামেলাইজেশনের জন্য। ওটা হুইট নয় বলছেন আসলে? ডেফিনেটলি না, মাল্টিগ্রেন থাকে এবং তার মধ্যে যখনই ওই কালারটা আসার জন্য আমাকে কিছু পরিমাণ ভেজিটেবল অয়েল, যেগুলো আমাদের শরীরের জন্য ভালো নয়, লাইক পাম অয়েল, অ্যাড করতেই হয়। সো ব্রেড খেলে যদি আমি সপ্তাহে একদিনও খাই, আমি নর্মাল ব্রেড খাবো, কোনো দরকার নেই না হলে ব্রেড আমি খাবো না। একদিন সপ্তাহে আমি খেতেই পারি, কোনো অসুবিধে নেই। এবং ওই ব্রেডের মধ্যে সমস্ত সবজি দিয়ে পুর করে স্যান্ডউইচ বানিয়ে দিতে পারি, খেয়ে নেবে। মানে তাকে একটু হোমমেড খাবার, যেটা একটু দেখতে ভালো হবে, এরকম কোনো খাবার দিন, রাদার দ্যান ওই একদম রেডি টু ইট সিরিয়ালসগুলো ছাড়া। অনেককেই আমি দেখেছি জাস্ট মশলা ওটসের প্যাকেট খুলে করে দিয়ে দিল। তো ওটসের মধ্যে আমি যদি ডাল দিয়ে, সোয়া চাঙ্ক দিয়ে, সমস্ত সবজি দিয়েই বানিয়ে দিলাম, সেটা অনেক দেখতেও সুন্দর হলো। ডালিয়াও তাই, সেম ফর্মে আমরা কিন্তু এগুলোকে দিতে পারি। ডালিয়া পোলাও বানিয়ে দিলাম, আচ্ছা, খেতেই পারি। মানে হোমমেড খাবার, প্রচুর সবজি এর মধ্যে দেব, কিছু একটা প্রোটিন রাখবো, সেটা ডিম হতে পারে, চিকেন হতে পারে, সোয়া চাঙ্ক হতে পারে, এর মধ্যে রাখলাম এবং সেটা দেখতে সুন্দর হলো, বাচ্চারা কিন্তু খেয়ে নেবে। আচ্ছা, একটা বলুন তাহলে, আপনি বলছেন ব্রেকফাস্টে ব্রেডটা একদম অ্যাভয়েড করা উচিত। এইদিকে ধরুন কারোর হাই সুগার আছে, তারা আছে, রুটি তরকারি ওরমভাবে বানানোর সময় নেই, রুটি আলু ভাজা খেতে পারবে না, বিকজ আলু ইজ অ্যাগেন সুগারের প্রবলেম। তারা কি খাবে? মেনলি এটা বয়স্কদের তো বিশাল প্রশ্ন যে তারা তাহলে ব্রেকফাস্টে কী খাবে। ওটস, হয়তো দুধ খায় না, তাহলে কিভাবে খাবে ওটস? আর মুজলি টুজলি ওগুলোতেও তো অনেক সুগার আছে, প্রচুর। মানে আমরা এটা বলি যে অনেকে বলে আমি রুটি খাচ্ছি না, কর্নফ্লেক্স খাচ্ছি, বাট কর্নফ্লেক্স মোস্টলি এগুলোতে প্রচুর হিডেন সুগার থাকে, যেগুলো আমরা দেখতে পাই না হয়তো বাইরে থেকে। সো যাদের রুটি খেতে পারবেন না, চিড়ে খেতে পারেন, চিড়ের পোলাও, সুজির উপমা খাওয়া যেতে পারে, ওটস বা ডালিয়া যে কোনো এই খিচুড়ি ফর্মে এগুলো খাওয়া যেতে পারে, যেটা স্মুদি বললাম। যে কোনো, যাদের দুধ সহ্য হয় না, দই দিয়ে খান, কোনো অসুবিধে নেই। বা এই ওটসের চিল্লা বানিয়ে, বেসন চিল্লা বানিয়ে, বেসনেও কিন্তু খুব ভালো প্রোটিন থাকে। তার মধ্যে ডিম দিলাম, দই দিলাম, সবজি দিলাম, ব্লেন্ড করলাম, জাস্ট ফেটিয়ে নিয়ে 5 মিনিটও না, একটা অমলেটের মতন বানিয়ে নিলাম। সো এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এগুলো খুব হেলদি খাওয়া। সো যাদের ডায়াবেটিস আছে তারা ব্রেকফাস্টে চেষ্টা করুন কিছু একটা কার্বোহাইড্রেট থাকবে। এবং যেটা আমরা মিস করে যাই ডায়াবেটিক ডায়েটের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিন আমরা খাই না, ইন্ডিয়ান ফুড হ্যাবিট প্রোটিন সবসময় কম থাকে, আমরা ভাত রুটি মুড়ি চিড়ে এগুলো খাই, প্রোটিন খাই না। সো ব্রেকফাস্টে কিছু একটা প্রোটিন থাকবে। এগ হতে পারে,
দই হতে পারে, দুধ হতে পারে, ছানা হতে পারে, যে কোনো একটা প্রোটিন কিন্তু ব্রেকফাস্টে থাকবে। তাহলে কি হবে, ওই যে সারা রাতের পরে আমি খাবারটা খাচ্ছি, ওই সুগারটা একদম লো থেকে একদম হাই, এই স্পাইকটা হবে না। সো ব্রেকফাস্ট প্রচুর অপশন। যেদিন আপনি বাড়িতে থাকছেন, সপ্তাহে একদিন খুব ইচ্ছে হলো আটা দিয়ে বানিয়ে একদম তেল ব্রাশ করে নিয়ে পরোটা বানিয়েও খেতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। তো পরোটাও খাওয়া হলো, তরকারিও খাওয়া হলো। মানে আমরা বলি যে আলুর তরকারি খাবে না, কিন্তু আলু পটলের তরকারি খাও, তাতে অসুবিধে নেই। মানে আলুটা একদম কম দিলাম, পটলটা বেশি দিলাম, কিন্তু ওই হলো না আমি আলুও খাচ্ছি। তো এই মেন্টাল স্যাটিসফ্যাকশনটা ডায়াবেটিক পেশেন্টদেরকে খুব ম্যাটার করে, যে হ্যাঁ চলো আমি তো আলু খাচ্ছি, একদম আমার জীবন থেকে আলু তো বাদ হয়ে যায়নি, আলু খাচ্ছি কিন্তু কম খাচ্ছি, মানে পটলটা বেশি, 2 টুকরো হয়তো আলু। তো এইভাবে একটু বেশ রবিবারের সকাল পরোটা দিয়ে খেলাম, কোনো অসুবিধা নেই, খেতেই পারি আমি। সো সবকিছু খাওয়া যায়। সাদা তেল ব্রাশ করার কথা বলেন, ওটা যদি ঘি দিয়ে খাওয়া হয় তাহলে কি বয়স্করা খেতে পারবে? নিশ্চিন্তে খেতে পারে, ঘি খুব ভালো, ঘি ভীষণ ভালো। মানে ইনফ্যাক্ট আমাদের ইন্ডিয়ান যে কুকিং মেথড, তার জন্য সবচেয়ে ভালো সর্ষের তেল। সর্ষের তেলের কোনো বিকল্প হয় না, এবং ঘি খুব ভালো। তারপরে আসে যে কোনো রিফাইন্ড অয়েল, সয়াবিন অয়েল হোক, মাস্টার্ড অয়েল হোক, সেগুলো তারপরে আসে। তো ঘি ওই ব্রাশ করার জন্য একটু অল্প করে ঘি আমরা প্রত্যেকদিন খেতেই পারি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি আমি, আমার পার্সোনাল কোয়েশ্চেন এটা, সেটা হচ্ছে যে আমি সকালবেলা ডে স্টার্ট করি একটা ব্ল্যাক কফি উইথ 1 চামচ ঘি, তো এটা কি খাওয়া উচিত? একদম, এটাকে আমরা বলি, মানে যারা এক্সারসাইজ করেন মেনলি। হ্যাঁ, কিন্তু আমি আগে এক্সারসাইজ করতাম, হার্ডকোর এক্সারসাইজ করতাম, এখন করি না, তা প্রায় 10 বছর। কিন্তু ওটা খাওয়ার পরে আমাদের মানে বাড়ির মেয়েদের কি হয়, সকালবেলা ওঠা মানেই আমাদের একটা দৌড় শুরু হয়ে যায় সারাদিনের। ওই যে ওই ব্ল্যাক কফি উইথ ঘি, এবং আমরা তার মধ্যে বলি একটুখানি লাইম জুসও অ্যাড করে নিতে। আচ্ছা, যেটা কি হয় আমাদের মেটাবলিজম খুব ভালো করে। তো ওই দৌড়ানোর জন্য তো আমাদের একটা এনার্জি দরকার ডেফিনেটলি, নাহলে তো আমরা দৌড়াতে পারবো না। তো এই ব্ল্যাক কফিটা কি করে, ওই যে ওই দৌড়ানোর জন্য যেটা এনার্জি দেবে যে হরমোনটা ডোপামিন, এটা সিক্রেট করে। তো দ্যাটস ওয়াই দেখবেন ব্ল্যাক কফি খেলে বেশ একটা এনার্জেটিক ফিল হয়। তো আর ঘি মানে সেখানে একটু ক্যালোরিও যাচ্ছে, ক্যালোরি মানে এনার্জি, এবং একটুখানি যদি লাইম জুস আমরা অ্যাড করে নিই, সেটা আমাদের মেটাবলিজমটাকে বাড়াবে, আচ্ছা, সেটা খুব হেল্প করে। তো যদি এইভাবে আমরা খাই, এটা কিন্তু সকালবেলা আমাদের এনার্জি দেবে একদম। তবে আমরা একটা জিনিস কি বলি, কফি মানে সের মধ্যে কিছু ক্যাফিন এগুলো, বা চা যেটাই হোক, ক্যাফিন ট্যানিন এগুলো থাকে, এগুলো নেচার একটু অ্যাসিডিক। তো সকালে ঘুম থেকে উঠেই আমরা সারা রাত খাচ্ছি না, কিন্তু আমাদের স্টমাকে তো অ্যাসিড সিক্রেট হচ্ছে, HCl আছে, তার মধ্যে আমরা একদম খালি পেটে আবার একটা অ্যাসিডিক কিছু খাবার খাচ্ছি। সো এইটা না করে একদম ঘুম থেকে উঠে আমরা যে কোনো একটা একটু নর্মাল গরম জল খেলাম, তার সাথে 2টো আমন্ড খেলাম, বা 1 মুঠো ছোলা ভেজানো খেলাম, তারপরে ব্ল্যাক কফিটা খেলাম। আচ্ছা, তার ফলে কি হয়, ওই অ্যাসিড যেটা প্রোডাকশনটা নিউট্রালি থাকে, সেটা ট্রাই করতে পারেন, বেটার। আচ্ছা, আপনি তো চায়ে চিনি খেলেন, বিইং এ ডায়েটিশিয়ান, চায়ে চিনিটা কি একটা বয়সের পরে একেবারেই অফ করা উচিত, না সবাই খেতে পারে যার ডায়াবেটিস নেই তারা? এটা ডিপেন্ড করে, মানে আমি যদি সারা দিনে 1 কাপ চা খেলাম, তাতে আমি 1 টিস্পুন চিনি খেলাম, এবং আমি সারা দিন বাকি আমার ডায়েট হেলদি, আমার শরীরে কোনো অসুবিধে নেই, আমি প্রচুর ওয়ার্কআউট করি, মানে আমি লিফট ইউজ খুব কম করি, আমি 4 তলায় উঠলেও সিঁড়ি ইউজ করছি। সো আমার যদি সারা দিনের এই ওয়ার্কটা থাকে, মানে ক্যালোরিটা আমি ইনটেক করছি, সেটা তো বার্নও হয়ে যাচ্ছে, তাহলে আমার ওই 1 চামচ চিনি খেতে অসুবিধাটা কোথায়? মানে এটা যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে। রিফাইন্ড সুগার নিয়ে যে একটা ভীষণ রকম একটা নো ব্যাপার উঠেছে, যে গুড় খাও, তরকারিতেও গুড় দাও, রিফাইন্ড সুগার দিও না, যেরকম আমরা অনেকেই তরকারিতে একটু মিষ্টি দিয়ে খাই, সেক্ষেত্রে ডাক্তাররা বলেন যে সুগার দেবেন না, গুড় দেবেন, তাহলে এটা কি মিথ? গুড় ব্যাপারটা এখন ডক্টররা কিন্তু বলেন যে সুগারের অল্টারনেটিভ কখনোই জাগরি নয়। ইনফ্যাক্ট যারা ডায়াবেটিক পেশেন্ট, আমি অনেক পেশেন্ট পাই, আমি সকালে চা খাই, চিনি দিই না, বাতাসা দিয়ে খাই, গুড় দিয়ে খাই, তাও না আমার সুগারটা কমছে না। কি করে কমবে? চিনি থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে পুরোটাই একটা এমটি ক্যালোরি,
আর কিচ্ছু পাই না, শুধুই ওর মধ্যে একটা সিম্পলেস্ট ফর্ম অফ সুগার আছে, শুধুই আমরা এমটি ক্যালোরি পাচ্ছি। গুড় থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মিনিমাম লেভেল অফ মিনারেলস, মিনিমাম। এবং যেটা ডায়াবেটিকদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এই যে বললাম গ্লাইসেমিক ইন্ডেক্স অ্যান্ড লোড, এই দুটোই কিন্তু গুড়ের চিনির থেকে বেশি। ও, তাহলে আমি গুড় কেন খাবো? আর হানি নিয়ে তো অনেকে বলে হানিটা একটু বেটার, গুড়ের থেকে হানিটা একটু বেটার, এবং হানির মধ্যে প্রচুর মিনারেলস থাকে এবং বেশ ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আচ্ছা, যারা ডায়াবেটিক খালি পেটে কখনোই না, যদি সারাদিনে মিষ্টির খুব দরকার হয়, 1 টিস্পুন হানি আমি কোথাও একটা অ্যাড করে খেলাম যে কোনো খাবারে, চলতে পারে, ইজ ওকে। বাট গুড় আমি ভীষণ হেলদি অপশন হিসেবে খাচ্ছি, সেটা কিন্তু পুরোপুরি একটা মিথই করছি। তো এই মিনিমাম মিনারেলসটা পাওয়ার জন্য সারাদিনে আমাদের হয়তো 1 কাপ গুড় খেতে হবে, তো তার জায়গায় আমি একটা ফল খেয়ে নেব, সেটা অনেক বেটার। মানে 1 কাপ গুড়ের থেকে ওই ভালোটুকু পেতে গেলে আমাকে অনেকটা বেশি খারাপ আমি খেয়ে নিচ্ছি, কোনো দরকার নেই। তো সেটা খুব মানে গুড় কখনোই অল্টারনেটিভ না। যদি আর এই যে তরকারিতে আমরা চিনি দিই, সেই ব্যাপারে বলুন। তরকারিতে যারা ডায়াবেটিক একদমই, সেক্ষেত্রে যদি সারাদিনে মিনিমাম মানে ডায়াবেটিস কন্ট্রোলে আছে, আমরা চিনি কতটাই বা দিই, মানে একটা হয়তো সারা পরিবারের রান্না হচ্ছে, 1/2 টিস্পুন তার মধ্যে দিলাম, মানে খুব বিশাল কিছু ম্যাটার করে না। বাট এরকম অনেকে আছেন যে চাটনি খাচ্ছি, চা খাচ্ছি, দুধ খাচ্ছি, মানে সবেতেই আমার মিষ্টি লাগছে, সেক্ষেত্রে তার জন্য বেস্ট অপশন কিন্তু যে কোনো ন্যাচারাল সুইটনার লাইক স্টিভিয়া। আমরা কোনো ওই সুগার ফ্রি জাতীয় যেগুলো মার্কেটে পাওয়া যায় এগুলো নয়, কারণ এগুলোর মধ্যে কম্পোজিশন ওয়াইজ প্রচুর ভ্যারি করে। অনেক সুগার ফ্রি যেগুলো থাকে ওর মধ্যে অ্যাসপারটিম থাকে, যেটা আমাদের শরীরের জন্য ভালো না। অনেক সুগার ফ্রি থাকে যার মধ্যে সুক্রালোজ থাকে, যেটা তুলনায় সেফ। বাট স্টিভিয়া এটা কিন্তু জাস্ট একটা গাছের পাতা, মিষ্টি পাতা, একদমই ন্যাচারাল। তো স্টিভিয়া আমি যদি আমার মিষ্টির খুব দরকার হয়, মানে আমি খেতে পারছি না, তো সেক্ষেত্রে আমি অ্যাড করতেই পারি। যদি আমি একটু ওজনটা বেশির দিকে হয়, একটু ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েটে আছি, ডায়াবেটিস আছে, তো সেক্ষেত্রে চিনির অল্টারনেটিভ স্টিভিয়া খেতেই পারি। কিন্তু যারা হেলদি ইন্ডিভিজুয়াল, সারাদিন দৌড়ে যান, কোনো রোগ নেই, ওয়েট কন্ট্রোলে, 1 চামচ চিনি সারাদিনে খাওয়াই যায়, অসুবিধা হয় না। আচ্ছা, একটা জিনিস এখন সবাই বলে যে যেটা নন বেঙ্গলিজরা তো পরাঠাও আটারই খায়, সো দ্যাট ইজ হেলদি। তো বাঙালিরা আমরা ময়দার পরোটা খেতে ভালোবাসি, অনেকেই ময়দার লুচি, ওদের যেরকম পুরিটা কিন্তু আটারই হয়। এই যে ময়দা একেবারে নো, এই জিনিসটা তাহলে কি একেবারে ঠিক? একদম। ময়দার ব্যাপারটা হচ্ছে এর মধ্যে পুরোপুরি রিফাইন্ড ফ্লাওয়ার থাকে, মানে পুরোপুরি, এবং রিফাইন্ড ফ্লাওয়ার মানে সেখানে ফাইবার একদম নেই, ফাইবার পাচ্ছি না, এবং যেহেতু রিফাইন্ড একদম, সো কার্বোহাইড্রেটটা কিন্তু অনেক বেশি সিম্পল হয়ে যাচ্ছে। সো যারা ডায়াবেটিক, যাদের ওজনটা একটু বেশির দিকে, তাদের জন্য এটা কিন্তু মানে ডায়েটে একদমই না। এবার হচ্ছে যারা হেলদি একদম বাচ্চারা, তাদের জন্য বলি, বাচ্চাদের ক্ষেত্রেও যাদের চাইল্ডহুড ওবেসিটি এখন ভীষণ কমন, মানে ছোট থেকেই আমার বাচ্চা কিছু খায় না, এই করতে করতে তাদেরকে আমরা এত বেশি খাইয়ে ফেলি, সো তাদের ওজন বাড়তে থাকে। মানে সেক্ষেত্রে যদি হেলদি একদম বাচ্চা হয়, প্রচুর অ্যাক্টিভ হয়, সারাদিন দৌড়চ্ছে, খেলছে, তো সেক্ষেত্রে আমরা বলি 70-30, মানে 70 আটা নাও, একটু সাইকোলজিক্যালি বেটার থাকার জন্য অল্প একটুখানি ময়দা ওর মধ্যে অ্যাড করো। সেটা না করতে পারলেই সবচেয়ে ভালো, কিন্তু ওই হয় না যে আমার তো কোনো অসুবিধেই নেই, তাহলে আমি ময়দাটা কেন খাবো না, আমার ওজনও একদম নর্মাল, শরীরে কোনো রোগ নেই, তাও কি আমি একটুও খেতে পারবো না ময়দা? তো তাদের জন্য বলবো যে 70% আটা, 30% ময়দা দিলেন, আপনার এটা মানসিকভাবেও শান্তি হলো না, চলো আমি একদম ওই আটার লুচি খাচ্ছি না, ময়দাও এর মধ্যে আছে, তো সেটা মেনটেন করা যায়। এবং আমরা বলি যে একটুখানি দই দিয়ে মাখুন, তাহলে কি হয়, একটু হেভি হয়। যদি আমি 2টো পরোটা খেতাম, দেখবেন দই দিয়ে মাখার ফলে ওর মধ্যে অনেকটা বেশি এয়ার ইনকর্পোরেটেড হয়, এবং দই একটা প্রোটিন, তার মধ্যে একটু লোডটাও বাড়ে, প্রোটিনের লোড বাড়ে। সো 2টো পরোটা তখন আমি খেতে পাচ্ছি না। দেখবেন দই দিয়ে যদি আমি এটা মাখি, ডোটা একটা খেলে আমার
পেটটা ভরে যাচ্ছে। সো সেটাও আমার পোর্শন কন্ট্রোলের জন্য হেল্প করছে, সেটাও খুব ভালো হয় সেক্ষেত্রে। আচ্ছা, এখন যে খুব চল হয়েছে ডিটক্স ওয়াটার, সবাই বলছে ডিটক্স ওয়াটার খেলেই নাকি ডিটক্স হয়ে যায়, সেটা আদৌ হয়? ডিটক্স ওয়াটার কথাটা পুরোপুরি কিন্তু একটা ফ্যাশন, আর কিচ্ছু না। কারণ আমাদের শরীরের না ডিটক্স সিস্টেম ভীষণ ভালো, মানে আমাদের শরীরে এতগুলো ডিটক্স করার অর্গান আছে, স্কিন আছে, কিডনি আছে, লাং আছে, তো আমাদের পুরো ডাইজেস্টিভ সিস্টেম আছে। তো সেগুলো যদি প্রপারলি কাজ করে তাহলে আমাদের বাইরে থেকে এই ডিটক্স ওয়াটারের দরকার পড়ে না। বা যদি এরকম হয় যে আমরা সেই অর্গানগুলোর ওপর প্রচুর টক্সিনের লোড বাড়াচ্ছি, আমরা একদম ভুলভাল হ্যাবিটে আছি, স্কিনের ওপর আমি মারাত্মক অত্যাচার করছি সারাক্ষণ, তো তার যে নর্মাল ডিটক্স মেকানিজম সেখানে আমরা বাধা দিচ্ছি, তখনই কিন্তু আমাদের এই বাইরে থেকে ডিটক্স ওয়াটার খাওয়ার দরকার পড়ে। যদি আমি নর্মালি হেলদি ইন্ডিভিজুয়াল হই, আমার ডায়েট প্যাটার্ন খুব ভালো থাকে, আমার মানে শরীরের প্রত্যেকটা ডিটক্স সিস্টেম ভালোভাবে কাজ করে, ওই বাইরে থেকে আমি সারাক্ষণ যেখানে যাচ্ছি একটা করে বটল লাল নীল হলদে সবুজ ওর মধ্যে জিনিস দেওয়া আছে নিয়ে যাচ্ছি, প্র্যাকটিক্যালি দরকার পড়ে না। তো এটা যদি করে থাকি তার মানে বুঝতে হবে যে হয় আমার ডিটক্স সিস্টেম শরীরের ভালো কাজ করছে না, না হলে আমি তাদের ওপর কিছু একটা অতিরিক্ত লোড দিচ্ছি, যার ফলে সেটাকে রিকভার করার জন্য আমার আলাদা করে ডিটক্স ওয়াটার খেতে লাগছে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আছে। এই ধরুন চুল ঝরছে, একটা আমরা বায়োটিন কিনলাম, খাওয়া আরম্ভ করে দিলাম, তারপরে আবার আমি শুনলাম যে বায়োটিন খেলে ওয়েট গেইন হয়, সেটা বন্ধ করে দিলাম। সো বায়োটিন কি রিয়েলি চুল গজাতে হেল্প করে? অ্যাকচুয়ালি বায়োটিনটা কি, ইটস আ কাইন্ড অফ প্রোটিন। আচ্ছা, তো আমার ডায়েটে যদি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকে, আমার বাইরে থেকে ওই বায়োটিন ক্যাপসুল কিনে খাওয়ার দরকার পড়ে না। এবার বায়োটিন ক্যাপসুলের কিছু পরিমাণ সাইড এফেক্ট ডেফিনেটলি থাকে, কারণ এটা যদি আমরা লং টার্ম ইউজ করতে থাকি একটু স্টমাক আপসেট হয় ডেফিনেটলি, কারণ প্রচুর পরিমাণে লোডেড বি কমপ্লেক্স এর মধ্যে থাকে। আচ্ছা, তো স্টমাক আপসেট হয়, একটু থাইরয়েড হরমোনের ওপর এটা ইম্প্যাক্ট করে। যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা কিন্তু কোনোভাবেই ওই পাশের বাড়ির কেউ খাচ্ছে আমিও খেলাম এটা কখনোই হবে না। এবং যাদের ব্লাড সুগারের প্রবলেম আছে, সুগার একদমই না, এটা কিন্তু অল্টার করে। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই যে এটা বলে ওয়েট বাড়ায়, তো কেন, মানে আপনি এক মাস খেলেন তাতে ওয়েট বাড়বে না, এটা হচ্ছে লং টার্ম ইউজ। বায়োটিন কিন্তু যদি লং টার্ম আমরা খাই, স্ট্রেস হরমোন যেগুলো আছে কর্টিজল, তার সিক্রিশনটা কিছুটা হলেও বাড়িয়ে দেয়। এবং স্ট্রেস হরমোন, ওটা কি আদৌ হেয়ার গজায়, চুল গজায় মাথায়? তার থেকে ডায়েটে ভালো প্রোটিন খাওয়াটা অনেক বেশি ভালো। আচ্ছা, ঠিক আছে, মানে সিনথেটিক, ওটাও তো একটা সিনথেটিক ফর্মেই আমরা খাচ্ছি, সিনথেটিকের থেকে যদি আমি ন্যাচারালি সেটা খাই তাহলে আমরা সেটা কেন খাবো না? ঠিক আছে, তো এইভাবে মানে যেহেতু এগুলোর সাইড এফেক্ট আছে, নর্মাল খাবারের প্রোটিন আমাদের কোনো সাইড এফেক্ট দেবে না, তো যদি এটা সাইড এফেক্ট থাকে, স্ট্রেস হরমোন খুব বেড়ে যায়, যার ফলে স্পেশালি বেলি ফ্যাট খুব স্টাক করে যায়। তো লং টার্ম ইউজ কখনোই নয়। ভালো চুল ভালো ত্বক রাখতে গেলে ভালো খাবার খাওয়াটা ইম্পর্টেন্ট, আর দরকার নেই। আচ্ছা, পুরুষদের অনেকেরই সমস্যা আছে যে তাদের ভুঁড়ি হয়ে যাচ্ছে, ভুঁড়ি 1-2 মাসে কি কমানো যায়? কোনো এই রাতারাতি ম্যাজিক ফ্যাট বার্নার এরকম কিছু হয় না। তাদের ভুঁড়ি বাড়ার মেন কারণটা কি সেটা দেখতে হয়। দেখা গেল মারাত্মক অ্যালকোহলিক স্মোকিং, মানে প্রচণ্ড স্মোকিংয়েও ভুঁড়ি বাড়ে, ভীষণভাবে বাড়ে। এবং সারাদিন তাদের ওই আমি অফিস গেলাম গাড়ি করে, নামলাম, লিফটে উঠলাম, ওই যে ডেস্কে গিয়ে ল্যাপটপ নিয়ে বসলাম, সারাদিন ওই চললো, মানে আমার অ্যাক্টিভিটি লেভেল 0। তো সেই ক্ষেত্রে তো আমাদের বেলি ফ্যাটের দোষ কি, মানে সেটা তো বাড়বেই। তো অ্যালকোহল ইনটেক কমাতে হবে, স্মোকিং কমাতে হবে, এবং কিছু একটা কাজ, মানে পার্কিংয়ে সব থেকে দূরে গাড়িটা পার্ক করব, একটু হেঁটে আসবো, যদি আমাকে 3 তলায় উঠতে হয় যত তাড়া থাক লিফটে উঠবো না। এই বেসিক জিনিসগুলো যদি আমরা করি, মানে মিনিমাল লেভেল অফ অ্যাক্টিভিটিটা আমাদের শরীরে হয়, এবং বেলি ফ্যাট বা যে কোনো এই স্টাকড ফ্যাট
কমানোর অন্য কিছু এক্সারসাইজ করার সময় নেই। সূর্য নমস্কার, যেটা একটা কমপ্লিট 12টা কাউন্টের প্রসেস হয়, সারাদিনে 3 বার। সারাদিনে মানে এটা 3 বার করতে 5 মিনিট টাইম লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, 5 মিনিট টাইম নিজেকে দেওয়া যায়, জাস্ট 3টে আর কাউন্ট। দুপুরে যে অফিসে আছে সে কি করে করবে? না না, সকালবেলা, সকালে তো একবার করলো। না না, সকালেই আমি যখন সকালে করছি 3 বার। 3টে সেট, ঠিক আছে, জাস্ট করে এনাফ। মানে মাথা থেকে পা অবধি প্রত্যেকটা অর্গানের আমার কাজ হয়ে যাচ্ছে এবং বেলি ফ্যাট হবে না। বাহ। এবার যাদের একটা বিশাল বেলি ফ্যাট হয়ে গেছে অলরেডি, তাদেরকে আগে সেটাকে কমাতে হবে এই এই জিনিসগুলোকে বন্ধ করে, এবং তারপরে যদি আমি এটাকে রেগুলার হ্যাবিটের মধ্যে রাখি, বেলি ফ্যাট কিন্তু হয় না। আচ্ছা, 2 মাসে রোগা হওয়া যায়? রোগা হওয়ার কোনো এই চটজলদি উপায় হয় না। আমি যদি রোগা হতে হয়, একদম ক্র্যাশ ডায়েট করে 2 মাসে রোগা হয়ে গেলাম, এটার মারাত্মক হেলথ ইম্প্যাক্ট পড়ে। আচ্ছা। মারাত্মক, মানে এই যে চুল, স্কিন, আমাদের লিভারের ওপর একটা মারাত্মক লোড পড়ে। তো কোনো চটজলদি কোনো উপায় হয় না, মানে সেটা মেডিকেলি ঠিক না করা শরীরের ক্ষতি হয়। তো যদি ওয়েট কমাতেই হয়, সমস্ত খাবার খেয়ে হেলদি ওয়েটে 1 মাসে ম্যাক্সিমাম 4 কেজি ওয়েট লস ঠিকঠাক করা যায়। তো তার থেকে বেশি আমি 2 কিলো, মানে 2 মাসে 20 কিলো ওজন কমিয়েছি, মানে আমি বিশাল ভালো কাজ করেছি, এটা একদমই না। তার জন্য শরীরের একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়, সেটা একদমই না। আচ্ছা, আমাকে বলুন, মেয়েদের যে সমস্যাগুলো থাকে, পিসিওডি বলুন, ইনফার্টিলিটি বা পেরিমেনোপজ, মেনোপজ, সেই সময় ভীষণ রকম চুল ওঠে, সেটা কি কোনোভাবে কন্ট্রোল করা যায়? এটা পুরোপুরি হরমোনাল ইমব্যালেন্স, পুরোপুরি। মানে পিসিওডি বা পিসিওএস, এটাকে আমরা বর্তমানে নাম দিয়েছি পিএমওএস। মানে পিসিওএসটাকে আমরা বলি যে পলি এন্ডোক্রাইন মেটাবলিক যে ওভারিয়ান সিনড্রোম, মানে পুরোপুরি মেটাবলিজমটা ঘেঁটে যায়। যার ফলে কি হয়, আমাদের যে অ্যান্ড্রোজেন হরমোন, অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ, এগুলো দেখা যায়। আর অ্যান্ড্রোজেন হরমোন বাড়ে। ইনফার্টিলিটির সমস্যা কিন্তু এতটা বেশি মেয়েদের মধ্যে জাস্ট বিকজ এই মেটাবলিক ডিসঅর্ডারটা। প্রত্যেক মেয়ের মধ্যে এখন শুনবেন এই সমস্যাটা আছে। এর ফলে কি হচ্ছে, প্রোজেস্টেরন, যেটা আমাদের একদম মানে ফার্টাইল হরমোন, প্রোজেস্টেরন কমতে থাকে, ইস্ট্রোজেন বাড়তে থাকে, প্রোল্যাকটিন বাড়তে থাকে, অ্যান্ড্রোজেন বাড়তে থাকে, যেগুলো ফলিকল তৈরি করে, ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ কমতে থাকে। মানে পুরো হরমোনাল সিস্টেমটাকে ঘেঁটে যায় এটাই কিন্তু। এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হয় শরীরে, যার ফলে এতটা বেশি হেয়ার ফল হয়। তো এই হরমোনাল ইমব্যালেন্সের জন্যই কিন্তু এই হেয়ার ফলটা হয়। তো প্রি মেনোপজের ক্ষেত্রেও দেখা যায় অনেক সময় তিনি হয়তো ডায়াবেটিক নন, কিন্তু ওই টাইমটার জন্য পার্টিকুলারলি তার হয়তো মেনস্ট্রুয়াল সাইকেল আস্তে আস্তে বন্ধের দিকে, তার কিন্তু ব্লাড সুগার ফ্ল্যাকচুয়েট করছে। এটার মানে কিন্তু উনি ডায়াবেটিক নন, এটার মানে ওনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, ওনার হরমোনাল ইমব্যালেন্সের জন্য ব্লাড সুগার ফ্ল্যাকচুয়েট করছে। আর এটা তো কিছু করা যাবে না, এই হরমোন কিছু করা যাবে না, ডেফিনেটলি করা যায়। এই অনেক সময় সাপোজ আমি বলছি একটা ডায়াবেটিসের ওষুধ মেটফরমিন, এরকম একটা বাচ্চা মেয়ে, 13-14 বছরের মেয়ে, একদম পিরিয়ডস শুরু থেকে তার এই পিসিওএস এর সমস্যা। তার মা এসে আমাকে বললেন যে এই মেটফরমিন ওর বাবা খায়, ওর বাবা ডায়াবেটিক, আমার মেয়েকে কেন দিয়েছে? ও তো ডায়াবেটিক্সের কোনো সমস্যা নেই, ওর শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। সেই ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে ঠিক করার জন্য, ইনসুলিনটাকে প্রপারলি কাজ করার জন্য তাকে ওই ওষুধটা দেওয়া হয়। সো ডেফিনেটলি ওষুধ আছে, এবং এগুলোকে যদি আমরা একটু আগে থেকে ঠিক করি, অনেক খাবারের মাধ্যমেও কিন্তু এগুলোকে ঠিক করা যায়। এই মেনোপজের টাইমে একটা হয় হট ফ্লাশ, আর মুড সুইং, ভীষণভাবে মুড সুইং, মারাত্মকভাবে হয় মুড সুইং, কিন্তু ভীষণভাবে হরমোনাল ইমব্যালেন্স। সো কয়েকটা খাবার, খেজুর, ডার্ক চকলেট ভীষণভাবে হেল্প করে, স্পেশালি ডার্ক চকলেটের মধ্যে যে গুড ফ্যাটটা থাকে, প্রচুর ম্যাগনেসিয়াম থাকে, এই গুড হ্যাপি হরমোনটা সিক্রিট করে শরীরে। তো এই কয়েকটা খাবার যদি আমরা ডায়েটে রাখি, এবং তার সাথে যদি দরকার হয় মেডিসিন, এগুলো কিন্তু ঠিক করা যায়। আচ্ছা, এখন আর একটা জিনিস উঠেছে, অ্যালকালাইন ওয়াটার, সেই ব্যাপারে আমাদের একটু বলুন। অ্যালকালাইন ওয়াটার আমাদের দরকার নেই। যারা ওই বিশাল দাম দিয়ে যে মেশিন পাওয়া যায়, সেগুলোর লাখখানেক দাম একদম,
অ্যালকালাইন ওয়াটার খাচ্ছি। বেসিক্যালি আমাদের শরীরে অ্যালকালাইন ওয়াটারের দরকার নেই, কারণ কি এরকম মানে একজন খুব ফ্যাশন ওয়ার্ল্ডে আছে, উনি বলেন আমি কিন্তু অ্যালকালাইন ওয়াটার ছাড়া খাই না, কারণ এগুলো আমাদের টিস্যু ভালো রাখে। তো তাকে তখন আমার নেক্সট প্রশ্ন ছিল, তাহলে তোমার কিডনি, লাং, তোমার যে ইন্টারনাল প্রাইভেট অর্গান, সেগুলোর হেলথ কে দেখবে? আচ্ছা, স্কিন, কিডনি, স্টোম্যাক, সেগুলোর হেলথ কে দেখবে? কারণ স্টোম্যাক পিএইচ অ্যাসিডিক, ওর মধ্যে HCl আছে। কিডনির পিএইচ অ্যাসিডিক, স্কিনের পিএইচ অ্যাসিডিক। আমাদের যেগুলো দেখবে মেয়েদের ভীষণ রকম হয় ইউটিআই, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, হ্যাঁ। সেটা কেন? কারণ ভ্যাজাইনাল পিএইচ সেখানে নষ্ট হয়ে যায়। ও। ভ্যাজাইনাল পিএইচ হচ্ছে অ্যাসিডিক। তো সবকটা অর্গান হচ্ছে আমার অ্যাসিডিক, তাহলে তাকে আমি অ্যালকালাইন ওয়াটার খাইয়ে তার মেকানিজমকে আমি পুরোপুরি নষ্ট করে দিচ্ছি। এবং এই অ্যাসিডিক হওয়াটা দরকার, কারণ সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রিভেন্ট করে, সেটা আমাদের শরীরকে প্রোটেক্ট করে। স্কিনের পিএইচ নষ্ট হয়ে গেলে এ আমাদের শরীরকে প্রোটেক্ট করতে পারবে না। স্টমাকের পিএইচ যদি অ্যালকালাইন হয়ে যায় তো সেটা ডাইজেস্ট করতে পারবে না। তো যারা এই সোশ্যাল মিডিয়া দেখে বা কোনো সেলিব্রিটিকে দেখে অ্যালকালাইন ওয়াটার খাচ্ছেন, তাদেরকে বলবো আপনার লাইফস্টাইল কিন্তু এই সেলিব্রিটির লাইফস্টাইলের মতো নয়। সো আমাদের মানুষের, আমরা যারা নর্মাল লাইফস্টাইলে চলি, আমাদের অ্যালকালাইন ওয়াটারের দরকার নেই। এটা খেলে আমাদের শরীরের ওপর অতিরিক্ত লোড বাড়ে, আর কিচ্ছু হয় না। আচ্ছা, একটা কথা বলুন যে বিসলারি ওয়াটার খাওয়া উচিত কি আরও ওয়াটার খাওয়া উচিত? বিকজ অনেক জায়গাতেই হয়, অনেক কমপ্লেক্সেই হয় যে দেখবেন হয়তো জলের খুব পিউরিফিকেশনের প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে তারা কি করবে? বিসলারি ওয়াটার খাবে না আরোই ঠিক আছে? আরও ওয়াটার যদি প্রপারলি আমরা করতে মানে ফিল্টার হয় সেটা ওকে, কিন্তু অনেকের হয় যে পিউরিফিকেশন প্রসেসটাই হয়তো ঠিক না, এবং এই প্যাকেজ মিনারেল ওয়াটারগুলো কি ওর মধ্যে কিছু মিনারেল অ্যাডেড থাকে, ওটা বেটার। ওটা ডেফিনেটলি বেটার দ্যান আরও ওয়াটার। বাট রেগুলার ইউজের জন্য তো সবসময় আমাদের এই মিনারেল ওয়াটার কিনে খাওয়া সম্ভব হয় না। তো যদি আরও ওয়াটার মানে পিউরিফিকেশন প্রসেস একদম ওকে হয়, প্রপারলি চলে, তাহলে আরও ওয়াটার খাওয়া যায়, অসুবিধা নেই। আর একটা প্রশ্ন আছে যে যাদের ধরুন কোলেস্ট্রল হাই বা অ্যাবাভ 45, তারা প্রোটিন ইনটেকের জন্য সকালবেলা এগস খাচ্ছে, এবার তাদের কি একেবারেই কুসুমটা খাওয়া যাবে না বয়স বাড়ছে বলে? এটাও একটা মিথ ছিল, কিন্তু আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে যে খাবারের কোলেস্টেরল খুব অল্প পরিমাণে আমাদের রক্তের কোলেস্টেরলের ওপর এফেক্ট করে। তো যাদের একটা বিশাল মানে কোলেস্টেরল প্রচুর হাই, তাদেরকে আমরা বলি যে একটু কম্বাইন করে খাও, মানে সপ্তাহে 7 দিন 3 দিন হোল এগ খাও উইথ ইয়ক, বাকি 4 দিন শুধুমাত্র এগ হোয়াইটটা খাও। আর ডিম কি একটাই খাওয়া উচিত কি দুটো? এবার সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে, তার প্রোটিনের চাহিদা কতটা। এবার সে হয়তো অন্য কোনো প্রোটিন খায় না, মাছ খায় না, তো সে সকালে একটা হোল এগ খেয়েছে, এগ হোয়াইট সারাদিনে সে 4-5টা অবধিও খাওয়া যায়, কোনো অসুবিধে নেই। এবার এগ ইয়ক সে কতগুলো খেতে পারবে বা রোজ খেতে পারবে কি না, সেটা ডিপেন্ড করে তার বডি ওয়েট, তার মানে ব্লাড কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের ভ্যালু, এবং তার ওয়ার্ক প্যাটার্ন। সে হয়তো প্রচুর অ্যাক্টিভ, তো তা সেই ক্ষেত্রে কি হয়, মেটাবলিজম অনেক বেটার হয়। এবার সে হয়তো সারাদিন ওই ডেস্ক জব, তো সেক্ষেত্রে তার মেটাবলিজম একদম স্লো। তো সেক্ষেত্রে আমাদের পার্সন টু পার্সন এটা ভ্যারি করে যে ডিম খাওয়া যায়, কিন্তু রোজ খেতে পারবেন না, অল্টারনেট করে খাবেন না, কম খাবেন, সেটা কিন্তু ডিপেন্ড করে। আচ্ছা, একটা প্রশ্ন আছে, আমরা অনেকেই ডায়েটিশিয়ানের কাছে যেতে ভয় পাই, গেলেই মনে হয় যে সব খাবার দাবার বন্ধ করে দেবে আর একটা লম্বা ফি দিতে হবে, তো অ্যাভয়েড করে চলি, নিজেরাই নেট টেট ঘেটে ডায়েটিশিয়ান হয়ে যাই, সেই ব্যাপারটা একটু বলুন। হ্যাঁ, এটা কিন্তু মানুষের দোষ নয়, কারণ এত বেশি এটাকে মিসইউজ হচ্ছে, এবং আমি অবাক হয়ে যাই দেখে, অনেকেই এরকম বলেন যে ইনি আমার ক্লায়েন্ট। ক্লায়েন্ট মানে কি, আমি কি কোনো বিজনেস করছি? কোনো ডক্টরকে তার পেশেন্টকে ক্লায়েন্ট বলতে শুনবেন কখনো? তিনি বলেন না, কারণ তিনি মেডিকেলি তার ট্রিটমেন্ট করছেন। তো আমরা যারা ডায়েটিশিয়ানরা মেডিকেলি কাজ করি, আমরা এটাকে বলি মেডিকেল নিউট্রিশন থেরাপি। তো সেক্ষেত্রে আমার কাছে যিনি আসবেন তিনি আমার ক্লায়েন্ট হয়ে যেতে পারেন না, তিনি আমার পেশেন্ট।
সো এই ক্লায়েন্ট মানে একটা 4 মাসের প্যাকেজ, এত হাজার টাকা দাও তোমার এত কেজি ওয়েট কমবে, কোন প্যাকেজটা নেবে? 3টে প্যাকেজ আছে, এই প্যাকেজটা নিলে 4 কেজি, এই প্যাকেজটা নিলে 8 কেজি, মানে একটা টিপিক্যাল বিজনেস চলছে। কিছু করার নেই, এটা আমাদের ওয়ার্ল্ডের একটা ব্যর্থতা, কারণ যেরকম এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার হওয়া যায় না, সেরকম ডায়েটিশিয়ানের কোনো একটা মার্ক নেই যে এইটা ছাড়া তুমি নিজেকে বলতে পারবে না। এখন বিভিন্ন 6 মাস 1 বছরের কোর্স চালু হচ্ছে, এবং আমার নিজের দেখা একজন মহিলা, তিনি প্রচুর ওয়েট লস করেছিলেন, প্রায় 30 কিলো ওয়েট লস করলেন, খুব ভালো একদম। হঠাৎ করে দেখলাম তিনি নিজে একটা জিম খুলেছেন এবং তিনি নিজে ওখানকার ডায়েটিশিয়ান, ঠিক আছে, এবং তিনি যে পেশেন্টকে ডায়েট চার্টগুলো দিচ্ছেন, সেই ডায়েট চার্ট তিনি একটা সময় আমার থেকে পেয়েছেন। তিনি নিজে ওয়েট লস করেছেন, সেইগুলোকেই তিনি তার জিমের যারা ক্লায়েন্ট তাদেরকে দিচ্ছেন। সো এইরকম প্রচুর ফেক ব্যাপারে ভরে গেছে। মানুষকে আগে একটু জাজ করতে হবে যে কোথায় যাব, কার কাছে যাব, সেগুলো যদি দেখে নিয়ে যাওয়া যায় তাহলে ভয়ের কারণ নেই। এবং ডায়েটিশিয়ান মানেই খাওয়ার বন্ধ হয়ে যায় না, বিরিয়ানি ফুচকা সব কিছু খাওয়া যায়, সব কিছু খেয়ে ভালো থাকার নামই হচ্ছে ডায়েট। সো ভয়ের কারণ নেই, নিশ্চিন্তে যান। থ্যাংক ইউ সো মাচ রাখি ফর গ্রেসিং মাই শো। অনেক ভালো ভালো জিনিস জানলাম, অনেক নলেজ পাওয়া গেল। থ্যাংক ইউ সো মাচ। এবং তোমাকেও থ্যাংক ইউ, মানে আমি যখন সোশ্যাল মিডিয়াতে প্রথম দেখি শোটা, আমার খুব ভালো লাগে যে তুমি এত ইন্সপায়ারিং স্টোরি নিয়ে আসো, মেয়েদেরকে নিয়ে তুমি কাজ করছো। কারণ মানে মেয়েরা যে অনেক এখনো ফেস করতে হয়, তো সেই জায়গাতে তুমি তাদের স্টোরিগুলোকে সামনে আনছো, ভীষণ ইন্সপায়ারিং। তো আমাকে এখানে ডাকার জন্য প্রচুর প্রচুর থ্যাঙ্কস তোমাকে। আরও এরকম অনেক মেয়েরা আসুক যারা নিজেদের ইন্সপায়ারিং স্টোরি দিয়ে আরও 10টা মানুষকে ইন্সপায়ার করুক। একদম। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ভালো থেকো। একটা প্লাগ তোমার জন্য, সো ইউ রিমেম্বার মি। অনার। আর এইটা একটা তোমার কফি টেবিল। বেস্ট গিফট এটা। থ্যাংক ইউ। কেমন লাগলো আজকের এপিসোড? হ্যাঁ, আমরা অনেক অনেক ভালো ভালো টিপস পেলাম। আর অবশ্যই করে জানাবেন যে আপনাদের কীরকম লাগছে সেলিব্রেটিং হার স্টোরি। আর মনে আছে তো, যদি আপনারা আমাদের অতিথি হতে চান তো জানান কমেন্ট বক্সে, অর মেল করুন। রাখি চ্যাটার্জিও কিন্তু কমেন্ট বক্সেই লিখেছিলেন, সেই জন্য ভাববেন না যে ওখান থেকে আমরা গেস্ট আনি না। অবশ্যই করে জানাবেন, অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সেলিব্রেটিং হার স্টোরি। নমস্কার।